একটা কথা আছে না, লোভে পাপ আর পাপে মৃত্যু। এই কথাটা আজকের ঘটনার জন্য একটা পারফেক্ট এক্সাম্পল। তার সাথে সাথে আজকের ঘটনায় একটা দারুণ এক্সাম্পল পাবেন, যেখানে শিকারী নিজেই শিকার হয়ে যাবে, কিন্তু শিকারী যখন বুঝতে পারবে যে সে শিকার না করে শিকার হয়ে গেছে, তখন সে অদ্ভুত রকমের একটা অ্যাক্টিং করে নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করবে। যাই হোক, আজকের যে ঘটনা আছে সেটা হচ্ছে কর্ণাটকের বেলগামি থেকে। এই কর্ণাটকের বেলগামিতে 13ই মার্চ সন্দীপ, একজন রিটায়ার্ড আর্মি পার্সোনাল, একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টটা খুব একটা গুরুতর ছিল না। তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বলে যে অবস্থা তেমন সিরিয়াস না, 2-4 দিন হসপিটালে রাখলেই সে ঠিক হয়ে যাবে। কিন্তু জাস্ট 2 দিন পর হঠাৎই তার মৃত্যু হয়ে যায় হার্ট অ্যাটাক, এবং এই মৃত্যুতে তার ওয়াইফ সোমা রীতিমতন ভেঙে পড়ে। সন্দীপের ফ্যামিলিও ভেঙে পড়ে যখন ডাক্তার বলে যেহেতু রোড অ্যাক্সিডেন্ট হয়েছে এবং হসপিটালে আসার পর তার মৃত্যু হয়েছে, সেহেতু এখানে ময়না তদন্ত করার অবশ্যই দরকার আছে। সন্দীপের যে ফ্যামিলি আছে তারা এটার এগেনস্টে ছিল। তারা বারবার বলছিল সন্দীপের মৃত্যুর মেইন দুটো কারণ। একটা তো প্রথমে রোড অ্যাক্সিডেন্টে তার চোট লেগেছে, তারপর হসপিটালে যখন তার চিকিৎসা চলছিল তখন তার হার্ট অ্যাটাক হয়। তো সেহেতু কেন ময়না তদন্তের দরকার এখানে আছে, কিন্তু ডাক্তার সে তো শুনতে নারাজ, তার তো একটা প্রোটোকল আছে। হঠাৎই সন্দীপের যে ওয়াইফ আছে সোমা, সে ডাক্তারকে বলে আমার হাজবেন্ড আর এই পৃথিবীতে নেই, কিন্তু আমি চাই সঠিকভাবে তদন্ত করার জন্য, সঠিকভাবে সঠিক ইনফরমেশনটা জানার জন্য সন্দীপের ময়না তদন্ত হয়, এবং ময়না তদন্ত বেরিয়ে আসে যে এটা একটা হার্ট অ্যাটাক। এবার যাদের সাধারণত ময়না তদন্ত হয় তাদের ভিসেরা স্যাম্পেল গুলো কালেক্ট করে রাখা হয়, সেটাও ল্যাবে পাঠানো হয়। যখন সন্দীপের ভিসেরা রিপোর্ট আসে একদম সেটা ক্লিয়ার আসে। এই ভিসেরা রিপোর্টে মেনলি দেখা হয় যে পেশেন্ট ছিল যার মৃত্যু হয়েছে, তার মৃত্যুর আগে পেটে কি ছিল, কোন রকম কোনো বিষক্রিয়া হয়েছে কিনা, কোনো অর্গান ফেল করেছিল কিনা। তো এই ক্ষেত্রে ময়না তদন্তের রিপোর্ট ওকে, ভিসেরা রিপোর্ট ওকে, যদিও তার আগেই সন্দীপকে কবর দিয়ে দেওয়া হয়। 13ই মার্চ অ্যাক্সিডেন্ট, 15ই মার্চ মৃত্যু, তারপর এই সমস্ত ঘটনা ঘটে। কিন্তু 13ই মার্চ থেকে আমরা যদি ডাউন টু দ্য লাইন 3 মাস পর আসি, 3 মাস পর ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়, এবং সেই ভিডিওটা পুন্ডালি বলে এক ব্যক্তির প্রোফাইল থেকে আপলোড হয়েছিল। সে লাইভ করছে, সে লাইভ করে বলছে যে আমি দেশকে ভালোবাসি, এবং যে ব্যক্তি দেশকে সেবা করেছে তাকে কেউ খুন করেছে, কিন্তু সবার সামনে সে সতী সাজছে, এটা আমি মানবো না। রিটায়ার্ড আর্মি পার্সোনাল সন্দীপের মৃত্যুর পিছনে কোনো হার্ট অ্যাটাক, কোনো অ্যাক্সিডেন্ট দায়ী নয়, এটার পিছনে তার ওয়াইফ সোমা দায়ী। সোমা কেন এটা করেছে? জাস্ট সন্দীপের যে ইন্স্যুরেন্সের টাকা আছে যেটার পরিমাণ 2 কোটি, সেটা পাওয়ার জন্য। এবং এই লাইভ ভিডিওটা যখন পুলিশের কাছে যায় তখন পুলিশ তো চমকে যায়। পুলিশ ভাবে ময়না তদন্তের রিপোর্ট ক্লিয়ার, ভিসেরা রিপোর্ট ক্লিয়ার, তাহলে কেন পুন্ডালি এরকম বলছে? তো তখন পুলিশ ভাবে এই পুন্ডালি আর সোমাকে জিজ্ঞাসাবাদ করতে হবে, পুরো ব্যাপারটা আরো খুঁড়তে হবে, আবারও হয়তো ময়না তদন্ত করতে হবে, ভিসেরা রিপোর্ট আবার হয়তো ভালো করে চেক করতে হবে। পুলিশ সোমা আর পুন্ডালিকে থানাতে নিয়ে আসে। থানাতে নিয়ে আসার আগে তারা সোমা, পুন্ডালি এবং মৃত এক্স আর্মি পার্সোনাল সন্দীপের যে কল ডিটেল রেকর্ড গুলো আছে সেগুলো চেক করতে থাকে। সন্দীপ কে ছিল? সন্দীপের বাড়ি কর্ণাটকে, সে বড় হয়েছে ওখানেই, তারপর সে আর্মিতে চলে যায় এবং 2023 সালে সে রিটায়ার করে, এবং এই রিটায়ারের পর সে চলে আসে কর্ণাটকের বেলগামিতে তার ওয়াইফের সাথে থাকে। তার ওয়াইফ ছিল হাউস মেকার, সে মোটামুটি একটা নর্মাল লাইফ লিড করতো, তাদের মধ্যে সম্পর্ক ঠিকঠাক ছিল, কিন্তু ঘরের ভিতরে কে কি কিরকম থাকতো সেটা বলা কঠিন। সোমা যদি এখন বলে যে সন্দীপ আমাকে খুব মারধর করতো, সেটা কি করে বিশ্বাস করা যায়? তার কারণ সে সন্দীপের এগেইনস্টে আগে কোনোদিন কমপ্লেন করেনি, তার সাথে সাথে সন্দীপের হয়ে বলারও তো কেউ নেই। তো সেই ক্ষেত্রে সন্দীপের কল ডিটেল রেকর্ড ক্লিয়ার পাওয়া যায়, কিন্তু সোমা আর পুন্ডালির কল ডিটেল রেকর্ড দেখে পুলিশ চমকে যায়। তারা দেখে এরা দুজন তো রীতিমতন প্রেম করতো, প্রচুর কথাবার্তা বলতো। তখন পুলিশের মনে আরো একটা কোশ্চেন আসে, তাহলে পুন্ডালি কেন সোমাকে এক্সপোজ করে দেয়? এই ব্যাপারটা নিয়ে পুলিশকে যেমন ভাবাচ্ছিল, পুলিশ এই কোশ্চেন গুলো তাদেরকে ভালো করে জিজ্ঞাসা করতে গিয়ে তারা জানতে পারে যে সোমা তার হাজবেন্ডকে মোটেও পছন্দ করতো না। সোমা সে পুন্ডালিকে চিনল কি করে? অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে পুন্ডালি কর্ণাটকের নয়, তার বাড়ি হচ্ছে মহারাষ্ট্রে, কিন্তু এই কর্ণাটকের বেলগামিতে সে একটা ছোট্ট
ছোট্ট রোড সাইড হোটেল চালায় এবং সেই হোটেলে একদিন সন্দীপ যায়। সন্দীপের খাবার দাবার ভালো লাগে, সে নেক্সট ডে তার ওয়াইফ সোমাকে নিয়ে যায়, তাদের মধ্যে একটা বন্ধুত্ব হয়ে যায়। এরপর থেকে সন্দীপ তো মাঝে মাঝে ওই হোটেলে যেত, কিন্তু সোমা প্রায়শই যেত ওখানে এবং আস্তে আস্তে তার কোথাও না কোথাও একটা প্রেম হয়ে যায় এই পুন্ডালির সাথে। এবার সোমা আর পুন্ডালির প্রেম চলছে। সন্দীপ ভালো মনের মানুষ, সে পুন্ডালিকে নিজের বন্ধু মতন দেখেছে, তো তারা তিনজন মিলে না অনেক সময় ড্রিঙ্ক করতো এবং পুন্ডালি দেখতো যখন সন্দীপ, সোমা এবং সে ড্রিঙ্ক করছে তখন সোমা ঘুমের ওষুধ মিশিয়ে দিচ্ছে সন্দীপের ড্রিঙ্কসে। তখন পুন্ডালি বলে যে তুমি কেন এরকম করছো? তখন সোমা বলে যে সন্দীপ মরে গেলেই ভালো হয়, আমি মুক্তি পেয়ে যাব, অনেক টাকাও পাবো। এরপরে একদিন সোমা পুন্ডালিকে ফোন করে বলে যে তুমি আমাকে কিছু কীটনাশক এনে দিও তো, আমি আমার ঘরে অনেক আরশোলা হয়েছে, সেগুলো তাড়াতে হবে। পুন্ডালি দেয় কীটনাশক এবং সেই কীটনাশক দেওয়ার জাস্ট একদিন পরেই মানে 13ই মার্চ সন্দীপের মৃত্যু হয়। এই জিনিসটা পুন্ডালি বলে। এবার সোমাকে পুলিশ জিজ্ঞাসা করে যে তুমি কি করে তোমার হাজবেন্ডকে মারলে? অ্যাক্সিডেন্টে তো মাইনর আঘাত লেগেছিল, তারপর কি হলো? সে বলে যে আমি হসপিটালের কিছু স্টাফকে কিনে নিয়েছিলাম, যখন স্যালাইন দেওয়া হচ্ছিল আমার হাজবেন্ডকে তার মধ্যে আমি বিষ মিশিয়ে দিই, তারপরেই তার হার্ট অ্যাটাক করে। এবং যখন ময়না তদন্ত হয় সেখানেও আমি টাকা দিই, 7 লাখ মতন দিয়েছিলাম, তারা রিপোর্ট চেঞ্জ করে দেয়। ভিজেরার ওখানেও আমি টাকা দিয়েছিলাম, সেখানেও তারা রিপোর্ট চেঞ্জ করে দেয়। কিন্তু সোমা আরো একটা জিনিস বলে, পুন্ডালি এই সমস্ত কিছু করতে আমাকে হেল্প করেছে। তখন পুলিশ বলে তাহলে পুন্ডালি সবার সামনে ফেসবুকে লাইভ করে নিজেকে সৎ সাজাচ্ছে কেন? সে বলে যে অ্যাকচুয়ালি আমি যে 2 কোটি টাকাটা ইন্স্যুরেন্সে পেতাম সেই টাকার উপর সে ডিমান্ড করছিল, তো আমি তো তাকে দেবো না, এই টাকাটা তো আমার, আমি প্ল্যান করেছি, আমি মেরেছি, সমস্ত কিছু আমি করেছি। ও জাস্ট হেল্প করেছিল ওই একটা নকল অ্যাক্সিডেন্ট করাতে আর হসপিটালে টুকটাক, এর থেকে তো বেশি কিছু না, তো তাহলে ওকে শেয়ার কেন দেবো? পুন্ডালিকে যখন পুলিশ জিজ্ঞাসা করে যে এরকম সোমা বলছে, তখন পুন্ডালি অস্বীকার করে নেয়। পুন্ডালি বলে যে হ্যাঁ, যখন দেখলাম এত কিছু প্ল্যান কষার পর সব টাকাটা সোমা নিয়ে নেবে এবং আমি বুঝতে পেরেছিলাম আজকাল পরশু যদি তার হাজবেন্ডের কেসটা আবার রিইনভেস্টিগেট করা হয় তখন সোমা হয়তো সব দোষী আমার উপর চাপিয়ে দেবে, তো আগে ভাগেই নিজেকে বাঁচাতে আমি সন্দীপের ব্যাপারটা লাইভ করে বলে দিই। ভেবেছিলাম শুধু সোমাকেই অ্যারেস্ট করা হবে। যাই হোক, পুলিশ এই কেস আবার রিইনভেস্টিগেট করছে। কর্ণাটকের বেলগামিতে সন্দীপকে যেখানে কবর দেওয়া হয়েছিল সেই কবর খুঁড়ে তার বডিটাকে আবার ময়না তদন্ত করার জন্য পাঠানো হয়েছে এবং সেখানে কনফার্ম করা হয়েছে যে তার মৃত্যুটা নর্মাল ছিল না, রহস্য ছিল, তাকে বিষ প্রয়োগও করা হয়েছে, এরও কিছু প্রমাণ পাওয়া গেছে। ডিটেল রিপোর্ট কয়েকদিন পর চলে আসবে। তো আপাতত মোটামুটি এই কেসে পুলিশ 9 জনকে অ্যারেস্ট করেছে, 9 জনই আপাতত জেলে আছে এবং খুব তাড়াতাড়ি ট্রায়াল হবে। কিন্তু প্রত্যেকটা কেসে যেখানে ওয়াইফ কোনো কিছু করেছে হাজবেন্ডের এগেনস্টে, সেখানে যেভাবে ওয়াইফরা ছাড়া পেয়ে যাচ্ছে, এই কেসেও আমি বলবো অ্যাকচুয়ালি যদি সোমা সমস্ত দোষ এই পুন্ডালির উপর চাপিয়ে দেয়, কোর্ট বলবে সোমা এই খুন ডাইরেক্টলি করেছে, তার প্রমাণ কোথায়? পুলিশের কাছে তো এর প্রমাণ নেই। হতেই পারে সোমা এটা বলতে পারে যে পুন্ডালি আমাকে প্রেশার দিয়েছিল, সেই কারণে আমি করেছি। তো সেই ক্ষেত্রে হতেও পারে এই কেসে পুন্ডালি একমাত্র দোষী হবে আর সোমা কয়েক মাস জেল কেটে দেন বেরিয়ে আসবে। আর 5টা কেসে ভারতে যেমন হয়। আমি বিচার ব্যবস্থার উপর কোশ্চেন তুলছি না, কিন্তু আমার রিসেন্ট কিছু কেস দেখে খুবই আফসোস লাগছে যে কেন এরকম হচ্ছে। জাস্টিস সিস্টেমে জাতি, ধর্ম, লিঙ্গ কোনোটাই তো দেখা। বারবার অনেক কেসের রিপোর্ট দেখার পর আমরা ভাবি সত্যিই কি তাই? তো এই ছিল আজকের একটা ট্রু ক্রাইম ঘটনা। কয়েকদিন আমি ফেস ক্যাম ভিডিও দিতে পারবো না, এইভাবে অডিও হিসাবেই আমি ট্রু ক্রাইমের ঘটনাগুলো তুলে ধরবো। কয়েকদিন পর আমি আবার ফেস ক্যাম ভিডিও দেওয়া শুরু করব। তো এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন এবং আনন্দ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।